করোনায় দেশে আরও ৩৮ মৃত্যু, ১২,২৩০ নমুনা পরীক্ষায় নতুন রোগী ১,০২৮ জন, শনাক্তের হার ৮.৪১। ভোগান্তিতে করোনার টিকা না পাওয়া সৌদি প্রবাসীরা, যুক্তরাজ্যের কাছে অক্সফোর্ডের ১৬ লাখ টিকা চেয়ে সাড়া পায়নি ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ কর্মসূচি, মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ২৬শে মে, দেশের সমুদ্র বন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। স্বাগত সংবাদ সন্ধ্যায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। সঙ্গে আছি আমি অনিমেষ কর। দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ২৫ এবং নারী ১৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১২,৩৪৮ জনের। ৪৮২টি ল্যাবে ২৪ ঘন্টায় ১২,২৩০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,০২৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৪১%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,৮৭,৭২৬ জনে। সুস্থ হয়েছেন আরও ৭৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,২৯,৭৯৮ জন। চুয়াডাঙ্গায় ভারত ফেরত ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তবে তা ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা সেটি জানতে পরীক্ষা চলছে। আক্রান্তদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন জানান, গেল ১৭ মে থেকে ২১ মে পর্যন্ত ভারতে আটকা পড়া ৪১৫ বাংলাদেশি এনওসি নিয়ে দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসেন। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়। ৭ জনকে আমরা পজিটিভ পেয়েছি। এই ৭ জনের প্রত্যেককেই আমরা আমাদের ডেডিকেটেড করোনা হাসপাতাল, যেটা ১৫০ বেডের, সেখানে বিশেষ আইসোলেশনে তাদেরকে রাখা হয়েছে এবং তাদের আরটিপিসিআর এর জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, কুষ্টিয়া ল্যাবে পাঠানো হচ্ছে এবং জেনোম সিকোয়েন্স করার জন্য রিকোয়েস্ট দেওয়া হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস বিরল এক ছত্রাক সংক্রমণ। বাংলাদেশে এখনও কোনো ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত না হলেও ভারতে কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এ রোগ। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত ওষুধ ও স্টেরয়েড সেবনে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে শরীরে সহজে বাসা বাঁধতে পারে এই রোগ। তাই স্টেরয়েড ও বাড়তি ওষুধ সেবন না করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মূলত মস্তিষ্ক ও ফুসফুসে ছড়ায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। খাদ্যনালী, চামড়া সহ অন্যান্য অঙ্গেও এর প্রভাব পড়ে। নাকের উপরে কালো ছোপ, চোখে সমস্যা, নাক বন্ধ, সর্দি, মুখ ও গালে ব্যথা, নাক দিয়ে কালো কফ বের হওয়া, সবই এই রোগের লক্ষণ। সংক্রমণ বেশি ছড়ালে বুকে ব্যথা ও শ্বাসকষ্টও দেখা দিতে পারে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে বেশি সমস্যায় পড়তে পারেন ডায়াবেটিস ও ক্যান্সারে ভোগা রোগীরা। শুধু করোনা থেকে সেরে ওঠা মানুষ নন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন যে কেউ আক্রান্ত হতে পারেন এ রোগে। এই ব্যাপারটা নজর দিতে হবে যে যদি সত্যি আমাদের দেশে এটার প্রাদুর্ভাব বেড়ে যায়, তাহলে এর যে চিকিৎসা এবং এটার যে ওষুধ, সেই ওষুধটিকে সকলের নিকট পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কারণ এই এমফোটেরিসিন বি যাই চিকিৎসার মূল চিকিৎসা, সেটার জন্য সহজপ্রাপ্য করা হয়। এটার দাম অনেক বেশি এবং এটার জন্য একটা আপাতকালীন মজুদ গড়ে তোলা হয়, সেই দিকে সরকারকে নজর দিতে হবে। তাই করোনা ও অন্যান্য রোগের চিকিৎসায় স্টেরয়েড কম ব্যবহার করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করারও নির্দেশনা তাদের। একই ক্লাসের একই রকম বডি ইমিউনিটি কম যেখানে থাকবে, সেখানে সেটার যদি সেখানে কোনো রোগীর দেখা যায়, সেটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবে এটা অন্য ভাইরাসের ক্ষেত্রে যেরকম ছোঁয়াচে সব সেরকম না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যেহেতু ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়, ফলে এটি সরাসরি একজনের শরীর থেকে অন্যের শরীরে যেতে পারে না। এরপরও সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। ওদের থেকে এই পরিমাণ ইনডিসক্রিমিনেটলি স্টেরয়েড ইউজ করতেছে কম, সুতরাং আমাদের এখানে সম্ভাবনা কম থাকবে। ডায়াবেটিক রোগীরা যারা আছে, তারা যদি স্টেরয়েড ব্যবহার কম করে, এটার জন্য তো আমরা তো সবসময় বলতেছি যে আপনারা গাইডলাইন ফলো করেন, স্টেরয়েড যাতে বেশি ব্যবহার না করে। মানুষজন বাসায় বসে বসে স্টেরয়েড না খেলে সমস্যাগুলো হবে না। যেহেতু এই রোগে মৃত্যু হার বেশি, সেক্ষেত্রে লক্ষণ দেখা দেবার সঙ্গে সঙ্গে চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সৌদি সরকারের নতুন নিয়মে আজও চরম ভোগান্তিতে পড়েছেন করোনার টিকা না পাওয়া বহু বাংলাদেশি শ্রমিক। কোয়ারেন্টিনের জন্য হোটেলে বাড়তি খরচ হচ্ছে প্রায় 65,000 টাকা। আবার হোটেল বুকিংয়ের জন্য দিনভর অপেক্ষা করতে হচ্ছে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে। ভুক্তভোগীরা পাচ্ছেন না কোনো সরকারি সহায়তা। শনিবার ভোর থেকে রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে সৌদি প্রবাসীদের ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তাদের অনেকেই ক্ষুব্ধ ও হতাশ। 3 ঘন্টা ধরে খারেছি, 1 ইঞ্চি 2 ইঞ্চি লাইন আগে না, মানে কোনো কাজের গতি নেই। প্রবাসীরা জানান বৃহস্পতিবার থেকে নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। টিকা নেওয়া না হলে দেশটিতে প্রবেশের আগে ও পরে 3 দফা করোনা টেস্ট করতে হবে এবং 7 দিন নির্দিষ্ট হোটেলে কোয়ারেন্টিন। আর এতেই বিপাকে শ্রমিকরা, কারণ তাদের কারোরই হোটেল বুকিং নেই। ফলে 2 দিনে অনেককেই বাতিল করতে হয়েছে বিমানের টিকিট। হোটেল বুকিং না পাওয়া আমার টিকিট ক্যান্সেল হয়েছে, আমি সেই জন্য এখানে আসছি। হোটেল বুক করতেও 2 দফা করোনা টেস্টের জন্য বাড়তি খরচ 65 থেকে 70,000 টাকা। হোটেল বুক করে দিচ্ছে সৌদি এয়ারলাইন্স, কিন্তু তাদের জনবল সীমিত। তাছাড়া বুকিংয়েও লাগছে দীর্ঘ সময়। ফলে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে খেয়ে না খেয়ে। এর আগে বলছে সৌদি আরব হোটেল বুকিং দেন, সৌদি আরব হোটেল বুকিং দিছি, ওটা চলবো না। এখন বলতে আছে এখানে বুকিং দিতে হইব। আবার এই যে হালাত উলাত করে কত টাকা পয়সা নিয়ে আসছি। বড় ধরনের একটা অ্যামাউন্ট যেটা হোটেল কোয়ারেন্টাইনের কারণে নির্ধারণ করা হয়েছে, এটা কেউ প্রস্তুত ছিল না। আমরা হয়তো প্রবাসে থাকি শুধু কর্মসংস্থানের জন্য বা ফ্যামিলিকে সুখে রাখার জন্য, তো এখানে বড় বড় অ্যামাউন্টগুলো আমাদের কিন্তু ধাক্কা দেয়। বিশ্লেষকরা বলছেন তথ্যের অভাবেই ভোগান্তি বাড়ছে প্রবাসীদের। সৌদি আরব যে নতুন নিয়ম, সেই নিয়মের কথা কিন্তু জানিয়েছে আরও 10 দিন আগে, 10ই মে। কিন্তু আমাদের প্রবাসীদেরকে বিষয়গুলো আসলে অনেকেই হয়তো ঠিকভাবে জানতেন না। এই যে তথ্যের ঘাটতি, আমার কাছে মনে হয় যে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন নতুন নিয়ম, এক এক দেশ এক এক সময় যে তথ্যগুলো বলছেন, সেগুলো যদি কোনো একটা জায়গায় একসাথে রাখা যেত সরকারের কোনো একটা ওয়েবসাইটে বা দপ্তরে, তাহলে সেটা কিন্তু ভালো হতো। বিশ্লেষকেরা বলছেন প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হলে বিদেশ যাত্রায় ভোগান্তি অনেকাংশেই কমবে, লাগবে না কোয়ারেন্টিন খরচও। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের কাছে অক্সফোর্ডের 16 লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ, তবে এ মুহূর্তে তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন যুক্তরাজ্যের টেলিভিশন ITV-কে দেয়া সাক্ষাৎকারে আজ বিষয়টি জানান। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সফোর্ড উদ্ভাবিত টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ অবস্থায় বাংলাদেশ এখন টিকা সংকটে পড়তে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বললেন, ভারত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে, তাই টিকা সরবরাহের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে। কিন্তু সেরামের কাছ থেকে টিকা না আসায় প্রথম ডোজ ব্যবহারকারী 16 লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দিতে পারছে না বাংলাদেশ সরকার। এ অবস্থায় ব্রিটিশ সরকারের কাছে অ্যাস্ট্রাজেনেকার 16 লাখ ডোজ টিকা চায় ঢাকা। বাংলাদেশ সরকার সরাসরি যুক্তরাজ্য সরকারের কাছ থেকে 16 লাখ টিকা চেয়েছে, কিন্তু তাদের টিকা উৎপাদনের সক্ষমতা নেই বলে বাংলাদেশের এই আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। তবে আমরা বিশ্বাস করি যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে এই পরিমাণ টিকার ব্যবস্থা করতে পারবে। আমরা তো অনেক বেশি টিকা চাইছি না, আমরা মনে করি তাদের সেই সামর্থ্য আছে। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, রোজিনা ইস্যুকে পুঁজি করে দেশবিরোধী চিহ্নিত মহল ফায়দা লোটার চেষ্টা করছে। কারো কর্মকাণ্ড যেন তাদের হাতে অস্ত্র তুলে না দেয়, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। শনিবার মিন্টো রোডের সরকারি বাসভবনে ডিরেক্টর গিল্ডের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তথ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনার স্বামীর ব্যবসায়িক সংশ্লিষ্টতা এবং নৌ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোজিনার সাথে অতীতে এ ধরনের ঘটনার প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, সব তথ্য তদন্তেই বেরিয়ে আসবে। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষা উপমন্ত্রীকে অবাঞ্ছিত করা প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, মতের অমিল হলেই কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা রীতির বাইরে। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দর সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। অবশ্যই অনভিপ্রেত, কিন্তু এই ঘটনাটিকে পুঁজি করে দেখা যাচ্ছে একটি চিহ্নিত মহল ফায়দা লুটার চেষ্টা করছে এবং এটিকে রাজনীতিকরণ করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে যেই দেশবিরোধী শক্তি তারা অতি তৎপর হয়ে উঠেছেন এই ঘটনাটিকে নিয়ে।
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজও আন্দোলন অব্যাহত রেখেছেন গণমাধ্যম কর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক করেন সাংবাদিকদের 5টি সংগঠন। বৈঠক শেষে তারা বলেন, রোজিনার ইস্যু মুক্ত সাংবাদিকতার স্থান, এখানে রাজনীতির সুযোগ নেই। রোববার সরকারের 3 মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। অপরাধী বানানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে ধাপে ধাপে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কর্তৃক সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থা আর মিথ্যা মামলার প্রতিবাদে 5ম দিনেও আন্দোলন প্রতিবাদ করেন বিক্ষুব্ধ সংবাদকর্মীরা। যেগুলো পাওয়া গেল সেগুলো। রোজিনা ইসলামের কারাবন্দির 4 দিন পেরিয়ে গেলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নমনীয়তার আভাস পায়নি সাংবাদিক সংগঠনগুলো। এ অবস্থায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ সাংবাদিকদের 5টি সংগঠনের নেতারা। বৈঠক শেষে তারা জানান, শুধু রোজিনা ইসলামের মুক্তিই না, বরং সাংবাদিক সুরক্ষা আইন করা সহ সাংবাদিকদের বিভিন্ন দাবি নিয়ে রোববার সরকারের 3 মন্ত্রীর সাথে আলোচনা করবেন। রোজিনা ইসলামের মুক্তির দাবির পাশাপাশি তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে আজকের এই আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আমরা কিছু পয়েন্ট আউট করেছি। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। শুধুমাত্র রোজিনাকে মুক্ত করা নয়, যেসব বাধা নিষেধগুলো মুক্ত গণমাধ্যমকে বাধাগ্রস্ত করছে সেগুলো দূরীভূত করার জন্য আমরা সবাই মিলে প্রয়াস করব। এদিকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে নারী সংবাদকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এতে সংহতি জানান প্রথম আলোর সংবাদকর্মীরাও। পৃথিবীব্যাপী এই যে ঐক্য, এটা সাংবাদিকদের মুক্তির দাবিতে, এটা আসলে একজন রোজিনার জন্য না, এটা বৃহত্তর সংগ্রাম, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, মানুষের মুক্ত কণ্ঠ রাখবার অধিকার সংগ্রাম। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা সাব এডিটর কাউন্সিল। এ সময় তারা পুরো ঘটনাটি সাজানোর উল্লেখ করে বর্তমান তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ কমিটি দিয়ে ঘটনা তদন্তের দাবি জানান। এই যে সরকার এখন ক্ষমতায় আছেন, তারা আসলে তো সাংবাদিক বান্ধব সরকার, তাদের সঙ্গে আমরা আলোচনায় যেতে পারবো। 1-2টি ইস্যুতে তাদেরকে ভুল বোঝানো হয়েছে বলে আমি মনে করি। সেই ধারণা ভেঙে দিতে যদি হয় অথবা সেই ধারণার বিপক্ষে যদি আমাদের অবস্থান নিতে হয়, আমরা তো আমাদের সত্য পথে থাকবই। 1923 সালের ঔপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের যুব সমাজকে লেখাপড়া শিখে মাছের খামার করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এক ভিডিও বার্তায় এ পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেছে। মানুষের খাদ্য পুষ্টি নিশ্চিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। 100টি অর্থনৈতিক অঞ্চলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে। সেখানে মাছ প্রক্রিয়াজাত ও বাজারজাত করার সুযোগ থাকছে। যুব সমাজ বেকার না থেকে বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের যুব সমাজ যাতে আরও এগিয়ে আসে, মৎস্য উৎপাদনে মনোযোগী হয়, সেদিকে একটু দৃষ্টি দেওয়া। এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে, কাজে সেই সুযোগটা কাজে লাগানো, এর জন্য বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে, তাছাড়া ব্যাংকের ঋণের ব্যবস্থা আছে। সব ধরনের সুযোগ আমরা করে দিয়েছি। বাংলাদেশকে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে চাই। অপরিকল্পিত পর্যটন এবং অনিয়ন্ত্রিত যাতায়াতের কারণে বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিন প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে এক মন্ত্রণালয়ে ভার্চুয়াল ওয়ার্কশপে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ জাতিসংঘের সকল কনভেনশন অনুযায়ী কাজ করছে। এখনই সময় এসেছে প্রকৃতিকে পুনর্গঠন করা এবং সংরক্ষণ করা। উই আর পার্ট অব দ্য সলিউশন ফর নেচার, বা আমরা প্রকৃতির সমাধানের অংশ। এই প্রতিপাদ্যে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। দিবসটির আলোচনায় বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা, জীববৈচিত্র্য নিরাপত্তা সবকিছুই ইকোসিস্টেমের সাথে সম্পৃক্ত। ফলে যদি ইকোসিস্টেম ঠিক থাকে, স্বাস্থ্যকর বাস্তুসংস্থান ঠিক থাকবে। পাহাড় কাটা, জলাশয় ধ্বংস, অপরিকল্পিত অবকাঠামো, বন উজাড়, কৃষিজমি ধ্বংস সহ নানা অব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক ইকোসিস্টেম, ফলে নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে দেশে।
আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস। রাজধানীতে প্রায় 200 প্রজাতির পাখি ও 12 প্রজাতির উভচর ও 19 প্রজাতির সরীসৃপ, 16 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। নগরের নদী ও 8 এলাকায় গবেষণা করে এই তথ্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। প্রধান গবেষক জানান, নগরে এখনও কিছু গাছ আছে বলেই কিছু প্রাণী টিকে আছে। দূষণ রোগে আক্রান্ত ঢাকা, তারপরও আছে প্রাণ। নগরের পথে পার্ক উদ্যানে বড় গাছ মানে পাখির মিলন মেলা। ব্যস্ততম এলাকার টেকনিক্যাল মোড়ের 4টি গাছে বসতি গড়েছে বক পাখির দল। সোহরাওয়ার্দী উদ্যানে এখনো যে কয়টি গাছ বেঁচে আছে তার ডালে আবডালে ঘর বানিয়েছে চন্দনা, হীরামন, মদনটিয়া। এছাড়াও বাবুই, মুনিয়া, কোকিল, পানকৌড়ি, চিল সহ প্রায় 200 প্রজাতির পাখির দেখা মেলে এই শহরে। এমনটাই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ। শহরে প্রায় 200-র মতো প্রজাতির পাখি পাওয়া যায় এবং কিছু কিছু এমন রেয়ার পাখি পাওয়া যায়, যেমন ব্লজম হেডেড প্যারাকিট। এরা সাধারণত ফরেস্টে থাকে, কিন্তু কার্জন হলে পাওয়া যায়। প্রায় 2 কোটি মানুষের এই নগরে ছুটে বেড়ায় লেজওয়ালা বানর। প্রজন্মের বিস্তার ঘটাচ্ছে এই শহরে। রাজধানীর ওয়ারী ক্যান্টনমেন্ট এলাকা ও মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দেখা মেলে এদের। হাইকোর্ট, রমনা, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যানে কাঠবিড়ালির দুষ্টুমি সহজেই দেখা যায়। জাতীয় উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা পার্ক, উত্তরা, দিয়াবাড়ি, খিলক্ষেত, রামপুরা, আফতাবনগর ও বুড়িগঙ্গা তুরাগ নদীতে জরিপ চালিয়ে জানা যায় এসব এলাকায় খইয়া গোখরা, গুইসাপ, বেজিসহ 47 প্রজাতির উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব আছে। এমনকি দূষণে আক্রান্ত বুড়িগঙ্গা ও তুরাগে ডলফিন শুশুকও আছে। এই যে জলাশয়গুলো আছে পার্মানেন্ট এবং টেম্পোরারি বলতে বোঝাচ্ছে সেজনালি। যখন বৃষ্টি হয় বর্ষার সময় এগুলোতে পানি জমে যায়, এই জায়গাগুলোতে ওরা ব্রিডিং করতে পারে। হ্যাঁ, ব্রিডিং করলে ব্যাঙ যদি প্রচুর থাকে তাহলে মশার সংখ্যা কিন্তু কমে যাবে। এবারের বিশ্ব জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য আমাদের হাতেই সমাধান। তাই নগর সভ্যতার দুর্যোগ থেকে বাঁচতে জীববৈচিত্র্য রক্ষায় সবার ভূমিকা রাখার আহ্বান প্রাণী ও পরিবেশ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াস 26শে মে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। ইতোমধ্যেই বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। আবহাওয়া অধিদপ্তর দেশের সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে। এদিকে এই ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে না বলে মনে করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে লঘুচাপ, যা 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের খুলনা, বাগেরহাট এবং ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় 45 থেকে 65 কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝড়ো হাওয়া, যা পরবর্তীতে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তো এটা অনেকগুলো স্টেজ পার করে, যেমন আপনার লঘুচাপ হবে, তারপর সুস্পষ্ট লঘুচাপ হবে, তারপরে হবে গভীর নিম্নচাপ হবে, তারপর গভীর নিম্নচাপ এবং দেন সাইক্লোন। এটা আপনার দেখবেন যে 24 তারিখের মধ্যে, অ্যারাউন্ড 24 তারিখের ভিতরে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উল্লেখযোগ্য পরিমাণ কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই ঘূর্ণিঝড়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আমরা প্রতিনিয়তই এই তথ্যপাত্র সংগ্রহ করছি। ইতিমধ্যেই এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ে দপ্তরসমূহকে অবহিত করা হয়েছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় পুরো উপকূল জুড়ে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যে অবস্থানে সেটি আছে, এটা যদি সোজাসুজি আসে তাহলে আমাদের খুলনা বিভাগও সেই সাথে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা জানার পরে আমরা আবহাওয়া পরিদপ্তর সাথে নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ হতে পারে 120 থেকে 190 কিলোমিটার পর্যন্ত। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24শে মে থেকে লঞ্চ চলাচলের অনুমতি সহ সরকারের কাছে
6 দফা দাবি জানিয়েছে নৌপরিবহন মালিকরা। সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সংবাদ সম্মেলনে শ্রমিকদের বেতন ভাতা মেটাতে প্রণোদনার দাবি জানিয়ে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এদিকে সরকারি নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত লঞ্চ চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এই শ্রমিকের এমন করুণ আর্তনাদি বলে দিচ্ছে লকডাউনে লঞ্চ বন্ধ থাকায় কি পরিমাণ আর্থিক কষ্টে পড়েছেন তারা। অবিলম্বে লঞ্চ চালুর দাবিতে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিক্ষোভ করেছে নৌযান শ্রমিকরা। লঞ্চ ছেড়ে দেখ, মালিকরা বাসুক, শ্রমিক বাসুক, বাংলাদেশের জনগণ বাসুক। আমরা 400 যাত্রী, আমরা 200 যাত্রী নেব। আপনার সরকার যেভাবে কয় আমরা আমার লঞ্চটা ছাড়া ব্যবস্থা করেন। এদিকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের অনুমতি সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। দাবি মানা না হলে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় এ সময়। আগামী 24/5/2021 তারিখে হতে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক। পরবর্তী কর্মসূচি থাকবে এটা না নিশ্চয়ই আছে, যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা ব্যবস্থায় যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের। বিআইডব্লিউটিএ বলছে লঞ্চ চলাচলের অনুমতির বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিতে কাজ করছে সরকার। শ্রমিকদের বেতন দেয়া সেটাও 2 মাস লকডাউনের জন্য সরকার বেতনটা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, কিন্তু মালিকরা এগিয়ে আসছেন না। যারা এই কোভিড সংক্রমণ নিয়ে ভাবছেন তারা যদি ভালো মনে করেন যে হ্যাঁ এখন লঞ্চ চলাচল করার সময় এসছে, অবশ্যই তারা ভেবে চিন্তে সেটা দেবেন এবং তাদের যে দাবি দেওয়া আমরা সরকারের কাছে পৌঁছে দিচ্ছি। এটা তো নৌপরিবহন মন্ত্রণালয়ের একার সিদ্ধান্ত নয় বা বিআইডব্লিউটি এর সিদ্ধান্ত নয়, এটা সরকার একটা পরিপূর্ণভাবে সব কিছু চিন্তা করে কাজটা করছে। করোনা সংক্রমণ কমাতে গত 14 এপ্রিল থেকে চলছে কঠোর লকডাউন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিস মশা নিধনে 1 জুন থেকে চিরুনি অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিস মশা নিধন সংক্রান্ত জনসচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর ঢাকার মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী হুঁশিয়ারি দেন যে কারো বাসায় এডিসের লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুম সন্নিকটে, তাই এডিস মশার প্রাদুর্ভাব বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। 2019 সালের মতো ভয়াবহ অবস্থা যেন না হয় তাই আগেভাগেই জনসচেতনতা বাড়াতে ব্যস্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্লোগান 3 দিনে 1 দিন, জমা পানি ফেলে দিন। রাজধানীর মিরপুরের পল্লবীতে কয়েকটি নির্মাণাধীন বাড়ি ঘুরে দেখেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী। যেসব বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যায় সেসব বাড়িতে স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এ সময় মেয়র জানান জুন থেকে শুরু হবে চিরুনি অভিযান। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমরা চাই না কোনো বাড়ি থেকে ফাইন দিতে, আমরা চাই না কাউকে পানিশমেন্ট দিতে, কিন্তু যদি আপনারা নিজেদের দায়িত্ব পালন না করেন আপনারা অবশ্যই আমাদের অভিযান চলবে। স্থানীয় সরকার মন্ত্রী জানান এডিস নিধন শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়, এজন্য নাগরিকদেরও সচেতন হতে হবে। 10 জন করে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট করে দেওয়া হয়েছে গত বছর এবং সেটা এখনো চালু আছে। সেই মোবাইল কোর্ট চালিয়ে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কারণ আপনি সতর্ক করার পরও আপনার নিজের ক্ষতি এবং অন্যের ক্ষতি করার জন্য আপনি উৎসাহিত করছেন, দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন, অতএব আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগী পাওয়া গেছে 73 জন। গত বছর এই সংখ্যা ছিল 1405, আর 2019 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 1 লাখের বেশি মানুষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারওয়ান বাজারের কাঁচা বাজার সরিয়ে নিতে 331 কোটি টাকা খরচ করে মহাখালী, গাবতলী ও যাত্রাবাড়িতে 3টি ভবন নির্মাণ করে সিটি কর্পোরেশন। তবে 8 বছরে ব্যবসায়ীদের সেখানে নেওয়া সম্ভব হয়নি। মহাখালীর ভবন এখন হয়েছে করোনা হাসপাতাল, বাকি দুটির ভবিষ্যৎ কি তার উত্তর নেই কারো কাছে। মহাখালীর ডিএনসিসির পাইকারি কাঁচা বাজার দীর্ঘ বছর ফাঁকা পড়ে থাকার পর এখন করোনার বিশেষায়িত হাসপাতাল। তবে 8 বছর আগেই এখানে চলে আসার কথা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের। মহাখালীর এই ভবনটি কাজে লাগানো গেলেও পড়ে আছে এই প্রকল্পের গাবতলী ও যাত্রাবাড়িতে কাঁচা বাজার করার 2 স্থাপনা। গাবতলীর ভবনটি এখন সিটি কর্পোরেশনের গ্যারেজ, কিছু জায়গায় চলছে গাড়ি মেরামতের কাজ। এখানে আমি বডির কাম করি, শুরুপাতির কাম করি, গাড়ির কাম করি, চেসের কাম করি। এগুলা কিছু কিছু খোলা আছে, এদিকে কাজ কাম চলে। এইসব
ওয়ার্কশপের বডির কাজ চলে, ইঞ্জিনের কাজ চলে, ডেন্ডিংয়ের কাজ চলে। যাত্রাবাড়ির ভবনটির অবস্থা আরও শোচনীয়। চুরি হয়ে গেছে অনেক দোকানের শাটার। দ্বিতীয় তলা করিডোরে ক্রিকেট খেলছে কিশোরেরা। অনেকদিন থেকে কোনো দিলে পরি থাকার অবস্থা না, তখন শাটার লাগানি আসলে, তারপরে আমি শাটার মাটার খুলে দিল্লি কেরাকুতি নিয়ে যাওয়া নিয়েছি। যাদের জন্য নির্মাণ হয়েছে এসব স্থাপনা, কারণ বাজারের সেই ব্যবসায়ীরা বলছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই করা হয়েছে ভবনগুলো। দোকানের আকার নিয়েও আছে অভিযোগ। আমিনবাজারের মতো অজয়পাড়া বিলের মধ্যে 28,000 টাকা স্কোয়ার ফিট কেউ জায়গা দোকান কিনবে, যখন ওনারা বিক্রি করতে না পারছে তখন এটা একটা ফ্লোর তুললো যে কারণ বাজার শিফটিং করবো, 3টা মার্কেট রেডি আছে, তাদেরকে ওইখানে দিয়ে দিব। এটা তো আমাদের ব্যবসায়ীরা তো কখনোই এটাকে ওইভাবে গ্রহণ করে নাই, করবেও না। তবে এসব অভিযোগ আমলে না নিয়ে উত্তর ঢাকার মেয়র বলছেন দ্রুততম সময়ের মধ্যেই কারণ বাজারের ব্যবসায়ীদের এসব ভবনে চলে যেতে হবে। বুঝতে হবে ঢাকার শহরটাকে কি অবস্থা। এই ঢাকা শহরের ভিতরে ট্রাক আসবে ঢাকার রাত্রেবেলা এবং একটি বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এটি কিন্তু মোটেও কাম্য না একটি সিটির জন্য। আমরা মনে করি, ওনাদের সাথে আলাপ করছি এবং আমার কাছে প্রায় 360টা দোকানের মালিক যারা সাইন করেছে তারা চলে যাবে তারা, এবং এটি হলো বাস্তবতা। 2013 সালে শেষ হয় এ প্রকল্পের নির্মাণ কাজ। শুরুতে প্রকল্পের ব্যয় 206 কোটি টাকা ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় 331 কোটি টাকায়। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়ে চলতি অর্থবছর ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। 2020-21 সালে 9% বেড়ে বাংলাদেশের গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,227। এ সময় ভারতের গড় মাথাপিছু আয় $1,947.42। করোনা মহামারীর কারণে ভারতের অর্থনীতি সংকুচিত হওয়া এর কারণ বলছেন অর্থনীতিবিদেরা। আন্তর্জাতিক মনিটারি ফান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক গত অক্টোবরেই পূর্বাভাস দিয়েছিল মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে যাচ্ছে। কোভিডের কারণেই ভারতের অর্থনৈতিক দুরবস্থা বলে ধারণা বিশ্লেষকদের। বাংলাদেশে কোভিডের প্রকোপ থাকলেও প্রণোদনা সহ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে স্বস্তিতে আছে অর্থনীতি, যার প্রতিফলন উঠে এসেছে সবশেষ মাথাপিছু আয়ের তথ্যেও। গেল সপ্তাহে মন্ত্রিপরিষদের ভার্চুয়াল বৈঠকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, চলতি অর্থবছরে দেশের মাথাপিছু আয় $2,227 দাঁড়িয়েছে। আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল $2,064, প্রবৃদ্ধির হার 9%। গত বছরের প্রবৃদ্ধি 5.5 আপনি মেনে নেন, যেটা আমরা বলেছি, তাও তো আমাকে বড়। আর এই বছর তো আমরা টার্গেট ধরেছি কত 8 বোধহয় আবার ধরেছি, সুতরাং সেভাবে আমাকে অক্সিজেন সাপ্লাই দিতে হবে। অর্থনীতিবিদেরা বলছেন, জিডিপিতে বাংলাদেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালো করছে। করোনার সময় ইতিবাচক প্রবৃদ্ধি আশা করছে সরকার। তবে ভারত আগামী বছর আবার ঘুরে দাঁড়ালে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশকে আবারও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুধু সেটা দেখলেই হবে না, আমাদেরকে কিন্তু দেখতে হবে যে এই বাড়ার মাথাপিছু আয় বৃদ্ধির সুষম বন্টন, যেটা বেনিফিটটা সেটার সুষম বন্টন হচ্ছে নাকি, সবাইকে এটা পাচ্ছে নাকি। আমার মতে সেই জায়গাটায় কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। তবে ভারত সরকারের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ামের মতে, এক দেশের সঙ্গে অন্য দেশের পরিসংখ্যানগুলো সবসময় তুলনা করা যায় না, কারণ এটি অভ্যন্তরীণ মূল্যস্ফীতি ও উৎপাদনে প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র সঠিকভাবে তুলে আনতে পারে না। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় জাতিসংঘের ত্রাণ সহায়তা প্রথম চালান পৌঁছেছে। ত্রাণের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে অস্ত্রবিরতির পর শুক্রবার পূর্ব জেরুজালেমে নামাজের পর ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। 11 দিনের সংঘাতের পর ঘরে ফিরতে শুরু করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। প্রাণে বেঁচে গেলেও ভাঙা বাড়িতে কি করে দিন কাটাবেন সে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। যেদিকেই চোখ যায় সবখানেই ইসরায়েলি হামলার ভয়াবহতার ছাপ স্পষ্ট। যেসব পরিবারের কোনো সদস্যর মৃত্যু হয়নি, যারা বাস্তুচ্যুত হয়নি এই যুদ্ধবিরতি তাদের জন্য। আমরা যারা সব হারিয়েছি তাদের কাছে এই যুদ্ধবিরতির আর কোনো মানে নেই। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই গাজায় ঢুকেছে ত্রাণ সহায়তা। ইসরায়েল কেরেম সালম ক্রসিং খুলে দেওয়ার পর বিভিন্ন ত্রাণ সংস্থার ট্রাক প্রবেশ শুরু করে। জাতিসংঘ অনুমোদিত ত্রাণ সংস্থার ট্রাকগুলো গাজায় অতি প্রয়োজনীয় ওষুধ, খাবার ও তেল নিয়ে যেতে শুরু করেছে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে গাজায় প্রায় 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। পানি সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় 8 লাখ মানুষ। ইসরায়েলি অবরোধের কারণে আগে থেকেই দারিদ্র্যপীড়িত গাজার অবকাঠামো পুনর্নির্মাণে কয়েক বছর সময় লেগে যেতে পারে, আর এতে গুনতে হবে কয়েক লাখ ডলার। এদিকে ইসরায়েলি হামলায় আহতদের সরিয়ে নেওয়া ও চিকিৎসার জন্য করিডোর তৈরির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই প্রথম প্রতিকূলতার মুখে পড়ে সমঝোতা। শুক্রবার আল আকসা মসজিদে সংঘর্ষে জড়ায় ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সমঝোতার জায়গা খুব কম বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রদূত মার্টিন ইন্ডিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া সুরক্ষার প্রতিশ্রুতি ঠিক থাকলেও সংকট সমাধানে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প নেই। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরের মাঠ আর অভিজ্ঞতা বিবেচনায় শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছেন, সেজন্য শিষ্যদের সতর্ক থাকতে বলেছেন রাসেল ডমিঙ্গো। নিউজিল্যান্ড সিরিজে ভুল থেকে বের হতে সাধ্যমতো কাজ করা হয়েছে জানিয়েছেন টাইগার হেড কোচ। 3 ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডে শুরু কাল দুপুর 1টায়। কোনো ম্যাচের আগের দিন এমন দৃশ্য নিয়মিত হয়ে গেছে। উইকেটটা ভালো করে দেখে নেওয়া, চাহিদা মতো উইকেট পাওয়া ম্যাচ জয়ের বড় শর্ত। বাংলাদেশ দলের সাফল্য যে 3 জনের উপর নির্ভর করছে, সেই তামিম, সাকিব, মুশফিক ভালোভাবেই দেখে নিয়েছেন প্রথম ওয়ানডের উইকেট। পেস ও স্পিন বোলিং কোচ নেই, ফিল্ডিং কোচও ছুটিতে। দেশি 2 কোচ তালহা জুবায়ের ও মিজানুর রহমানকে নিয়ে ডমিঙ্গোর চ্যালেঞ্জটা একটু বেশি। অভিজ্ঞতা, তারকা খ্যাতি, র্যাঙ্কিং সব দিক দিয়ে এগিয়ে বাংলাদেশ। গ্যালারি ফাঁকা থাকলেও হোম ভেন্যু সুবিধা তো আছেই। যদিও এসব দিয়ে ম্যাচ জেতা যাবে না। বাংলাদেশকে 3 ডিপার্টমেন্টে পারফর্ম করতে হবে মাঠে, যেখানে সবচেয়ে বেশি চিন্তা ফিল্ডিং নিয়ে, কারণ এই ফিল্ডিংই ভুগিয়েছে নিউজিল্যান্ড সফরে। নিউজিল্যান্ডে একের পর এক ক্যাচ মিস হয়েছে। হাস্যকর সেই সব ভুলের সমালোচনা হয়েছে কোচিং স্টাফদের নিয়েও। ভুল থেকে শিক্ষা নেওয়া গেছে কিনা জানা যাবে এই সিরিজে। ক্যাচ নিয়ে অনেক কাজ করেছি। মাঠের পরিস্থিতি অনেক সময় বোঝা কঠিন, তবে ফিল্ডিং পজিশন, ক্যাচ গ্রাউন্ড ফিল্ডিং এর বেসিক নিয়ে অনেক কাজ করেছি। সমস্যা নিয়ে নিজেদের মধ্যে কথাও বলেছি অনেক। শ্রীলঙ্কা দলে নেই পরীক্ষিত অনেকেই, তবে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে বেশ কয়েকজনের। ঘরের মাঠের সুবিধা বিচারে বাংলাদেশ এগিয়ে থাকলেও নির্ভর থাকার উপায় নেই। কোচিং স্টাফ অনেকে না থাকায় পরিস্থিতি ভিন্ন, তবে তালহা ও মিজানুর ভালো সহযোগিতা করেছে। বিশ্বাস করি খুব একটা প্রভাব পড়বে না ম্যাচে। বাংলাদেশে পা রাখার আগেই লঙ্কার অধিনায়ক জানিয়ে রেখেছেন ভয় ডরহীন ক্রিকেট খেলার কথা। অনুশীলনে ফুরফুরে মেজাজও সেই বার্তাই দেয়। 25 মে দ্বিতীয় ওয়ানডে পড়তে পারে ঘূর্ণিঝড়ের কবলে, সেজন্য প্রথম ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে মহা গুরুত্বপূর্ণ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুইজারল্যান্ডে কাল ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের আর্চারদের সামনে। রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে রোমান্দিয়া জুটি। বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে 5-3 সেটে হারায় বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের 17 নম্বরে থাকা বাংলাদেশের কাছে এর আগে হারিয়েছে শক্তিশালী জার্মানি, স্পেন ও ইরানকে। সেই আত্মবিশ্বাস ফাইনালের মঞ্চে কাজে লাগাতে চান রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভালো করতে পারেনি, তবে দারুণ বোঝাপড়ায় দলগত ইভেন্টে জ্বলে উঠেছেন দুজন। স্বর্ণের লড়াইয়ে সেই মোমেন্টাম কাজে লাগানোর লক্ষ্য মার্টিন ফ্রেডরিকের শিষ্যদের। শেষ করব সংবাদ, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। করোনায় দেশে আরও 38 মৃত্যু, 12,230 নমুনা পরীক্ষায় নতুন রোগে 1028 জন, শনাক্তের হার 8.41। ভোগান্তিতে করোনার টিকা না পাওয়া সৌদি প্রবাসীরা, যুক্তরাজ্যের কাছে অক্সফোর্ডের 16 লাখ টিকা চেয়ে সাড়া পায়নি ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ কর্মসূচি, মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।
ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে 26শে মে। দেশের সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। সন্ধ্যার আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।